আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে ভাষা এবং ব্যাকরণ, যেটা বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায়। এবং এই অধ্যায় থেকে তোমরা যে কোনো পরীক্ষায় খুব বেশি কোশ্চেন আসে, 2-3টা কোশ্চেন তোমরা কমন পাও। তো এই অনেকেই এই সমস্যার সমাধান পারো না, তোমরা সমস্যার সমাধান করতে পারো না, এমনকি কোশ্চেন ভুল দেখো। সেক্ষেত্রে আজকে তোমাদের সুন্দর করে আমি একটা সুন্দর টপিক আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমত হচ্ছে ভাষা এবং ব্যাকরণ। আগে আমাদেরকে জানতে হবে যে ভাষা কি জিনিস, ব্যাকরণ কি জিনিস, এটা আমাদেরকে আগে ক্লিয়ারলি জানতে হবে। তো চলো আমরা শুরু করা যাক। ভাষা হচ্ছে আমরা যেটা কথা বলি সেটাকে ভাষা বলা হয়। যেমন আমি ভাত খাই, আমি পড়ালেখা করি, আমি চলি, এগুলো আমাদের ভাষা। এখন ভাষা এবং মাতৃভাষার মধ্যে অনেক পার্থক্য থাকা যায়। যেমন মাতৃভাষা বলতে আমরা যেটা আমাদের মায়ের কাছ থেকে শিখছি সেটা হচ্ছে মাতৃভাষা। আর ভাষা বলতে পুরো পৃথিবীর যে ভাষাটাকে বোঝায় সেটাকে ভাষা। যেমন এক এক দেশের এক এক রকম ভাষা হতে পারে। এক্ষেত্রে ভারতের ভাষা হিন্দি হতে পারে, আমেরিকার ভাষা ইংরেজি হতে পারে, বাংলাদেশের ভাষা বাংলা হতে পারে। এগুলাকে ভাষা বলা হয়। পুরা বিশ্বের যে ভাষাটাকে, এটাকে ভাষা বলা হয়, রাষ্ট্রভাষা বলা হয়। আর আমাদের মাতৃভাষা বলতে আমাদের যেটা আমরা মায়ের কাছ থেকে শিখি সেটা মাতৃভাষা। যেমন আমার মাতৃভাষা হচ্ছে বাংলা। তো এই ভাষা হচ্ছে এইটুকুই। এখন দেখো ভাষার পরিচিতি। সর্বপ্রথম আমরা এখানে আলোচনা করবো ভাষা। ভাষা হচ্ছে রূপ হচ্ছে দুইটা। ভাষার রূপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে তোমার মৌখিক রূপ, একটা হচ্ছে লিখিত রূপ। যেটা মুখে মুখে আলোচনা করা হয় সেটাকে বলা হয় মৌখিক রূপ। আর যেটা লিখিতভাবে আলোচনা করা সেটাকে লৌকিক রূপ বলা হয়। আচ্ছা, মৌখিক রূপের আবার দুইটা প্রকার রয়েছে। একটা হচ্ছে আঞ্চলিক, একটা হচ্ছে প্রমিত। একটা হচ্ছে আঞ্চলিক আর একটা হচ্ছে প্রমিত। আঞ্চলিক ভাষা কোনটা, সেটা হচ্ছে অঞ্চল ভেদে। দেখো এখানে আঞ্চলিক ভাষা আলোচনা করা হয়েছে। যেমন বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্ন প্রকার। যেমন এক একটা অঞ্চলের ভাষা এক এক রকম হতে পারে। যেমন দিনাজপুরের ভাষা এক এক রকম হতে পারে, আঞ্চলিক। আবার তুমি রংপুর ভাষার তোমরা দেখবা আলোচনা একরকম হতে পারে। আবার তুমি দেখবা যে রংপুরের মৌলভীবাজারের ভাষা একরকম হতে পারে। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, অগুয়া মাইনসের দুই পোলা আছিল, এটা হচ্ছে চট্টগ্রামের ভাষা, এটা হচ্ছে একটা চট্টগ্রামের ভাষা। আবার রংপুরের ভাষা যদি বলতে যাই তখন আমি বলবো কি একজন মানুষের দুইখানা পুত ছিল, আমরা এইভাবে বলি। তো এভাবে আমরা আঞ্চলিক ভাষাটাকে বর্ণনা করি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে প্রমিত ভাষা। প্রমিত ভাষাটা কি জিনিস, বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে একটি রূপ লাভ করে। কালক্রমে পরিমার্জিত বিভিন্ন ভাষারীতি, ভাষার যেটা রীতি রয়েছে সেটা কালক্রমে সময় ব্যবধানে সময়ের প্রেক্ষিতে পরিমার্জিত হয়েছে। মানে তোমার ভাষাটা আস্তে আস্তে করে পরিমার্জিত হয়ে সেটা নতুন একটা রূপ লাভ করবে। ঠিক আছে, হয়ে একটি রূপ লাভ করবে। যেমন একজনের দুটো ছেলে ছিল। প্রথমে ভাষাটা কি ছিল, অজ্ঞা মানুষের দুই পোয়া আছিল। এই ভাষাটাকে পরিবর্তন করে আমরা বলছি কি একজনের দুইটি ছেলে ছিল, একজনের দুইটি ছেলে ছিল। এটাকে আমরা প্রমিত, এটাকে আমরা বিভিন্ন অঞ্চলে ব্যবহার করি। যেমন আমরা চলাফেরার ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা এই ভাষাটা ব্যবহার করে থাকি। এটাকে আমরা প্রমিত ভাষা হিসেবে ব্যবহার করে থাকি। গেল। এখন দেখো লৌকিক ভাষা। লৌকিক ভাষার আবার দুইটা রূপ, একটা হচ্ছে সাধু ভাষা, একটা হচ্ছে চলিত ভাষা। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে তোমরা একটা দুইটা কোশ্চেন পাবা, এটা 100% শিওর। এখান থেকে ধরে নাও, অনেক সময় এখান থেকে 2-3টা বেশি কোশ্চেন করতে পারে। দেখো সাধু চলিত ভাষা। সাধু ভাষা কি, ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ। কি পূর্ণ, গাম্ভীর্যপূর্ণ ও তৎসম ক্রিয়াপদের প্রাচীন রীতি অনুসরণ। এখন দেখো অধিকতর গাম্ভীর্যপূর্ণ, ভাষাটার ভিতরে টান থাকবে, এক ধরনের ভাষার ভিতরে এক ধরনের টান থাকবে। তারপর তৎসম, আমাদের তৎসম শব্দ ব্যবহার করা হবে। ভাষাটার ভিতরে তৎসম শব্দ, সংস্কৃত শব্দ ব্যবহার করা হবে। তারপর ক্রিয়াপদের প্রাচীন রীতি, ক্রিয়াপদের যে প্রাচীন রীতিগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করি। যেমন করিয়াছেন, খেয়েছেন, গিয়েছিলাম, এই শব্দগুলো ব্যবহার করা হবে। তখন মনে করবো সেটা সাধু ভাষা, তখন সেটা সাধু ভাষায় ব্যবহার করা হয়। আচ্ছা, চলিত ভাষা কোনটা, যেমন আমি এখানে সাধু ভাষার একটা উদাহরণ দিয়েছি, এক ব্যক্তির দুইটা পুত্র ছিল। এই যে পুত্র কথাটা, এই পুত্র কথাটা হচ্ছে একটা তৎসম শব্দ। যদি এটাকে আমি চলিত ভাষা ব্যবহার করি তখন ছেলে, এখানে ছেলে ছেলে কথাটা ব্যবহার করতে পারি, তাহলে সেটা চলিত ভাষা হয়ে যাবে। কিন্তু এখানে পুত্র, এরকম আরো আছে। যেমন চন্দ্র, তারপর হস্ত, এগুলো হচ্ছে আমাদের তৎসম শব্দ। ঠিক আছে, এবার দেখো চলিত ভাষা মানুষের মুখে রূপান্তরিত হয়। মানুষের মুখে মুখে রূপান্তরিত, আমরা মানুষের মুখে মুখে রূপান্তরিত করি। কেমন, যেমন আমার দুইটা ছেলে ছিল, আরেকজন আমাকে বললো আমার একটা ছেলে ছিল। মানে মানুষের মুখে মুখে এটা সবসময় পরিচালিত হবে। এবং কি যে কোনো স্থানে ভাষাটা একই রকম দেবে। অর্থাৎ তোমরা এটাও বলতে পারো যে চলিত ভাষা আর প্রমিত ভাষা একই রকম হতে পারে, দুইটাই সেম কাহিনী একই রকম হতে পারে, কিছু পার্থক্য থাকতে পারে।
এই হচ্ছে সাধু ভাষার প্রকারের ভাষার প্রকার। এখন দেখো সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য। এখানে দেখো এটা হচ্ছে সাধু ভাষা, এটা হচ্ছে চলিত ভাষা। এখান থেকেও কিছু কিছু কোশ্চেন আমরা পাই। এই যে বললাম সাধু চলিত ভাষা থেকে তোমরা কোশ্চেন বেশি বেশি পাবা, সেক্ষেত্রে এখানে দেখো ওই জন্য এখান থেকেও কিছু কিছু কোশ্চেন আমরা নৈবিত্তিকে বেশি করে পাই। যেমন দেখো সাধু ভাষার চলিত ভাষার বৈশিষ্ট্য। চলিত ভাষার বৈশিষ্ট্য কেমন? ভাষাটা পরিবর্তনশীল। ভাষাটা কি হবে? পরিবর্তনশীল হবে, যখন তখন ভাষাটাকে আমি পরিবর্তন করতে পারবো। তারপর প্রাচীন নিয়ম ব্যাখ্যা করা যায় না। প্রাচীন নিয়ম যেমন আমি এখানে বলছিলাম কি সাধু ভাষার ক্ষেত্রে ক্রিয়াপদের প্রাচীন রীতি অনুসরণ করে চলে। যেমন পড়িয়াছেন, খাইয়াছেন, আমরা যেরকম বিভিন্ন ধরনের উপন্যাসগুলো বা বিভিন্ন ধরনের প্রবন্ধগুলো দেখতে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের, কাজী নজরুল ইসলামের, তখন আমরা দেখি কি বিভিন্ন ধরনের তারা ক্রিয়াপদগুলো প্রাচীন রীতির নিয়ম অনুসরণ করে ক্রিয়াপদগুলো ব্যবহার করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, প্রাচীন নিয়ম অনুসারে ব্যাখ্যা করা যায় না, কিন্তু এখানে সেগুলো করা। যেমন আমি পড়িয়াছিলাম, পড়িয়াছিলামের জায়গায় আমি করেছিলাম দিতে পারি, এটা দিতে পারি, করিয়াছিলামের জায়গায় করেছিলাম। আচ্ছা, তারপর সহজ সরল জটিল জীবন্ত। এই ভাষাটা হচ্ছে সহজ সরল, যে কেউ মানুষ এটা সহজে ব্যবহার করতে পারবে। কোনো ধরনের মানে তোমার কোনো ধরনের কি বলে এটা মানে কঠিন ভাষা হিসেবে ব্যবহার করা হবে না, সে কঠিন মনে করবে না, সহজে সেটা ব্যবহার করবে। আচ্ছা, তারপর এই ভাষাটা বক্তৃতা, কোনো যদি বক্তৃতা দাও সেক্ষেত্রে এই ভাষাটা আমরা ব্যবহার করি। ঠিক আছে? ভাষণ, কোনো কিছু বা কেউ যদি ভাষণ দেয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। তারপর নাটকের ক্ষেত্রেও এই ভাষাটা ব্যবহার করা হয়। আবার আলাপ আলোচনা, যখন আমরা কোনো দ্বিপক্ষিক আলাপ আলোচনা করি সেক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করি। তারপর 5 নম্বর দেখো ভাষাটা সর্বনাম আর ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ। সর্বনাম আর ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করা হয়। ঠিক আছে? সংক্ষিপ্ত রূপ বলতে কি, যেমন আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলা, এগুলো এই ভাষাটাতে ব্যবহার করা হবে। এবার দেখো এটা হচ্ছে তোমার চলিত ভাষার বৈশিষ্ট্য। এগুলো ভালো করে মনে রাখলে তোমরা অনেকটাই এমসিকিউতে ভালো নম্বর পেতে পারবা। এবার সে দেখো সাধু ভাষার এখন বৈশিষ্ট্য। সাধু ভাষার বৈশিষ্ট্য এটা হচ্ছে অপরিবর্তনীয়। এটা কি পরিবর্তন করা যায় না, এটা কখনো পরিবর্তন করা যায় না। ব্যাকরণের নিয়ম মেনে চলে, এরা অলওয়েজ ব্যাকরণের নিয়ম মেনে চলে। তারা ব্যাকরণ কি বলছে না বলছে সেটা নিয়ম অনুসরণ করে এই ভাষাটাকে বর্ণনা বিশ্লেষণ করা হয়। তারপর তৎসম শব্দের ব্যবহার। তৎসম শব্দের ব্যবহার এই যে যেমন বললাম আমি, ছেলে, চন্দ্র, হস্ত, কর্ণ, দিব্য, এগুলা ভাষাগুলা ব্যবহার করা হবে, কারণ এই ভাষাগুলো ব্যাকরণ নিয়ম অনুসরণ করে চলে। তারপর কথাবার্তা, বক্তৃতা, ভাষণ, এগুলোর ক্ষেত্রেও সাধু ভাষা ব্যবহার করা হয়। আবার সর্বনাম ক্রিয়াপদের পূর্ণরূপ, এখানে সর্বনাম, এর আগে কি ছিল সর্বনাম ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করা হয়েছিল, কিন্তু এখানে দেখো সর্বনাম আর ক্রিয়াপদের পূর্ণ রূপটা ব্যবহার করা হয়েছে, এখানে কোনো সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় না। এই হচ্ছে তোমাদের ভাষার ছোট্ট একটা বৈশিষ্ট্য। এখান থেকে তোমরা 2-3টা কোশ্চেন ইজিলি কমন পাবা, এটা ধরে নাও। তো এই জিনিসগুলো তোমরা যদি ভালো করে তোমরা যদি পড়ো, তাহলে তোমাকে ডিটেলসে না পড়ে তোমাকে শর্টকাটে এগুলো জিনিস পড়লে তোমরা 2-3টা কোশ্চেন কমন পেতে পারো। এখন এগুলা ভাষা গেল। এবার এই পাশে ছোট্ট করে আমি দিছি একটা ছোট্ট ব্যাকরণের পরিচয়। ব্যাকরণের পরিচয় হচ্ছে ব্যাকরণটা ব্যবহার করা হয়েছে কেন। এই ব্যাকরণটা আগে আমি জানতে হবে ব্যাকরণটা কেন দেওয়া হয়েছে। ব্যাকরণটা দেওয়ার কারণটা হচ্ছে এই ভাষাটাকে, এই যে সাধু ভাষা, এই যে চলিত ভাষা, আঞ্চলিক ভাষা, প্রমিত ভাষা, লৌকিক ভাষা, মৌখিক ভাষা, এগুলার যে একটা নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনগুলো এগুলো সে আলোচনা করে ব্যাকরণটা, যার জন্য এই ব্যাকরণের আবিষ্কৃত। আচ্ছা, প্রথম ব্যাকরণের আবিষ্কৃত করেন, পরিচয়টা আগে জানে নেওয়া যাক। প্রথম ব্যাকরণ আবিষ্কৃত করেন 1743 সালে। 1743 সালে পর্তুগিজ ভাষায় ম্যানুয়াল দা আশ্রম পোষাও কি করেন, ব্যাকরণটা রচনা করেন। কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসতে পারে যে 1943 সালে কোন ভাষায় ম্যানুয়াল বাংলা ব্যাকরণ রচনা করেন, অথবা এটা 3টা প্রশ্ন হতে পারে, যেমন ম্যানুয়াল কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন, কত সালে আবার পর্তুগিজ ভাষা রচনা হয়, এটাও আসতে পারে। তারপর 1778 সালে ইংরেজি ভাষায় ব্রসি হেলেট কি করেন, বাংলা ব্যাকরণ রচনা করেন। কোন ভাষায়? ইংরেজি ভাষায়। এবং ওই ইংরেজি ভাষায় যে ব্যাকরণটা রচনা করেছিল সেটার নাম হচ্ছিল এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বইটার নাম ছিল এটা বইটার নামটা তোমরা লিখে নিতে পারো, লিখে নিয়ে সুন্দর করে রাখে দিতে পারো, অনেক সময় প্রশ্নটা এটা আসতে পারে। তারপর 1778 সালের পর 1801 সালে উইলিয়াম ক্যারি ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন। কোন ভাষায়? উইলিয়াম ক্যারি ইংরেজি ভাষায় রচনা করেন। আবার উইলিয়াম ক্যারির পর রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় তিনিও 1826 সালে একটি বাংলা ব্যাকরণ রচনা করেন। এখানে তুমি একটা জিনিস লক্ষ্য রাখো, বাংলা ভাষায় কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ব্যাকরণ রচনা করতে পারি নাই, এখনো কিন্তু কারো কিন্তু নাম আসে নাই, কিন্তু এটা 1833 সালে রাজা রামমোহন রায়
গরীয় ব্যাকরণ নামে একটি বাংলা ব্যাকরণ রচনা করেন, যে বাংলা ব্যাকরণটা এই নিয়ম অনুসারে এগুলো চলে সবগুলো। ঠিক আছে, এই হচ্ছে বাংলা ব্যাকরণের পরিচিতি। তোমরা এটা ভালো করে পড়ে নিবা, সালগুলো ভালো করে মুখস্থ রাখে দিবা। ঠিক আছে, এবার দেখো বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয় এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গোটা ব্যাকরণটা এই 4টা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই গোটা ব্যাকরণটাই এ টু জেড যতগুলো জিনিস আছে সবগুলাই তোমার এই 4টা বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রথমত আলোচ্য বিষয় কটা 4টা। প্রথম হচ্ছে ধ্বনিতত্ত্ব, তারপর রূপতত্ত্ব, শব্দতত্ত্ব, এই দুইটা একই। তোমার রূপতত্ত্ব আসতে পারে, আবার শব্দতত্ত্ব আসতে পারে। তারপর এখানে বাক্যতত্ত্বটা আছে, আবার এখানে অর্থতত্ত্বটা। এখন এই 4টা বিষয়ের ভিতরে অনেকগুলো চ্যাপ্টার লুকিয়ে আছে আমাদের, যে চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে। যেমন ধ্বনিতত্ত্বের ভিতরে কি কি আছে, যেমন ধ্বনি নিয়ে সম্পর্ক আলোচনা করা হয়। ধ্বনি সম্পর্ক কি, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি কয়টা, ব্যঞ্জনধ্বনি কয়টা, স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জনবর্ণ কয়টা, স্বরধ্বনি কিভাবে উচ্চারিত হয়, জীবের উপশ্চাত না সম্মুখ, আবার মধ্য স্বরধ্বনি কিভাবে উচ্চারিত হয়, এগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। তারপর বাকযন্ত্র কি কি, এখানে বাকযন্ত্র হচ্ছে তোমার বাকযন্ত্রের পরিচিতি। কোনটা বাকযন্ত্র, আমরা সবগুলো তো বাকযন্ত্র ধরতে পারি না, এই বাকযন্ত্রের পরিচিতিগুলো এখানে আলোচনা করা হয়। তারপর স্বর ও ব্যঞ্জন বর্ণের বৈশিষ্ট্য, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের বৈশিষ্ট্যগুলো, এটা হচ্ছে তোমার স্বরধ্বনি। আরও এখানে কিছু চ্যাপ্টার আছে, যেমন তোমার এখানে সমাস নিয়ে আলোচনা করা হয়, তারপর নতবিধান, শতবিধান নিয়ে আলোচনা করা হয়, এগুলো নিয়ে এই বাক্য ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। তারপর দেখো রূপতত্ত্ব, শব্দতত্ত্ব। রূপতত্ত্ব শব্দতত্ত্বের পদ আর শব্দ নিয়ে আলোচনা করা। পদ বলতে কি, পদ আমরা জানি পদ 5 প্রকার, আবার শব্দ 3 প্রকার, এগুলো তো আমরা জানি। তো এই জিনিসগুলো নিয়ে এই রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে আলোচনা করা হয়। বাক্যতত্ত্বে কি আলোচনা করা হয়, বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। একটা বাক্য তৈরি করতে কি কি লাগে, 3টা বাক্যের গুণ লাগে। তারপর বাক্য কত প্রকার, এটা নিয়ে আলোচনা করা হয়। একটা বাক্য কিভাবে রূপান্তর করা যায়, এই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়। কারক এখানে কারকের ব্যবহার কি, কারক কত প্রকার, ও এখানে আরেকটা জিনিস ব্যবহার করা, সেটা বিভক্তিও ব্যবহার করা হয়, বিভক্তিও থাকে। এই কারকের সাথে বিভক্তি সম্পর্ক তৈরি করে। তো কারক বিভক্তি তোমার আলোচনা করা হয়। আর বিরাম চিহ্ন, যেটা সবচেয়ে বেশি আমাদের গুরুত্বপূর্ণ। বিরাম চিহ্ন হচ্ছে কি, একটা বাক্যে আমি কোথায় কমা বসাবো, কোথায় দাড়ি বসাবো, কমা বসালে আমাকে কতক্ষণ থামতে হবে, তারপর দাড়ি বসলে আমাকে কতক্ষণ থামতে হবে, এগুলো বিষয় নিয়ে এই বিরাম চিহ্নে আলোচনা করা হয়। সর্বশেষ যেটা বা ব্যাকরণে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে অর্থতত্ত্ব কি কি আলোচনা করা, বিপরীত শব্দ, যেমন আয় থাকলে বে, তারপর তোমার আসমান থাকলে জমিন, পানি, তারপর আর এরকম বিভিন্ন ধরনের বিপরীত শব্দগুলো আছে, যেগুলো এখানে আলোচনা করা হয়। বাগধারা আলোচনা করা হয়, সমার্থক শব্দ আছে, পারিভাষিক শব্দ আছে, তারপর তোমার আরো বিভিন্ন ধরনের একজোড় শব্দগুলো আছে, শব্দমূল আছে, এই শব্দগুলো নিয়ে আলোচনা করা হয় এই অর্থতত্ত্বে। তো এ হচ্ছে ব্যাকরণের ছোট্ট একটা পরিচয়। এই জিনিসগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো আমাদের এই ব্যাকরণে আলোচনা করা হয়। তো এইটুকু হচ্ছে তোমাদের মানে ছোটখাটো ভাষা এবং ব্যাকরণের পরিচিত। তোমরা ভালো করে এটুকু পড়ে নিবা, কারণ এখান থেকে বেশিরভাগই কোশ্চেন করলে কমন পাওয়া, বিশেষ করে 9, 10, 6, 7, 8 সবার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। 6 থেকে 10 পর্যন্ত সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এটা ভালো করে পড়লে তোমরা শতভাগ কমন পেতে পারবা, এটা আমি নিশ্চয় দেব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা এই জিনিসগুলো সুন্দর করে আলোচনা করবা, বেশি বেশি করে লিখবা, বেশি বেশি করে পড়াশোনা করবা, দিয়ে তোমরা আলোচনা করবা। তো আজকে প্রিয় শিক্ষার্থীরা এটুকুই। পরবর্তী ক্লাস নিয়ে আমি আবার আসবো, সমস্যা নেই। তো যদি কোনো জানার থাকে তো আমাদের এই যে মাস্টারমাইন্ড একাডেমি আছে, এই পেজে তোমাদের বিভিন্ন ধরনের ক্লাসগুলো আমরা আপলোড দিব, তোমরা এখান থেকে এগুলো সংগ্রহ করে নিবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো। আসসালামু আলাইকুম।